হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকীয় সমবায়তা সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো প্রথমেই বলি, এর আগে আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পড়েছি। তো সেখানে আমরা সিস এবং ট্রান্স এর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কিছু দেখেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে যদি কোনো একটা কম্পাউন্ড টেট্রাহেড্রাল হয় তাহলে সেক্ষেত্রে তার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যায় না। তো এখানেও আমরা দেখব যে টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে জেনারেলভাবে অপটিক্যাল আইসোমেরিজম দেখা যায় না। শুধুমাত্র টেট্রাহেড্রালের মধ্যে একটা টাইপেরই অপটিক্যাল আইসোমেরিজম দেখা যায়, সেটা হচ্ছে MABCD টাইপ, কিন্তু বাস্তবে এরও উদাহরণ প্রায় নেই বললেই চলে। তো টেট্রাহেড্রাল ছাড়াও 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের মধ্যে বা কম্পাউন্ডের মধ্যে আমাদের আরেকটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, তো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সেরও অপটিক্যাল আইসোমেরিজম দেখা যায় না। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের যে দুটো টাইপ, একটা হচ্ছে টেট্রাহেড্রাল, অপরটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, এদের কারোরই তাহলে অপটিক্যাল আইসোমেরিজম সম্পর্কে আমাদের আলোচনা বা ডিসকাস করার দরকার নেই। তাহলে কাদের সম্পর্কে ডিসকাস করব? যেগুলো 6 কোঅর্ডিনেটেড কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তাদেরকে আমরা এখানে দেখব যে তাদের অপটিক্যাল আইসোমেরিজম কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে 6 কোঅর্ডিনেটেডের মধ্যে আবার শুধুমাত্র বিশেষত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব বা অপটিক্যাল আইসোমেরিজম সেগুলোই শো করে যেগুলো অ্যাকচুয়ালি বাইডেন্টেড লিগ্যান্ড দ্বারা গঠিত। যেমন প্রথমেই যদি আমরা এক্সাম্পল দেখি বা ফার্স্ট যে টাইপের এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে MAA হোল 3। AA হোল 3 এর অর্থ দেখো, এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে AA, তার মানে আমরা বুঝে গেলাম যে এটা তার মানে হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, বাইডেন্টেড লিগ্যান্ড তো বটেই প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে প্রতিসম। কেন প্রতিসম? তার কারণ এটাও A এটাও A, যদি একটা A এবং অপরটা B হতো তাহলে সেটাকে আমরা বলতাম অপ্রতিসম। আমরা এর আগের ভিডিওতে দেখেছি, তার উদাহরণ ছিল আমাদের NH2 CH2 COO-। ঠিক আছে, কিন্তু প্রতিসমের উদাহরণ হিসাবে আমরা দেখবে দিয়েছি যে NH2 CH2 CH2 NH2, অর্থাৎ ইথিলিন ডায়ামিন বা সংক্ষেপে যেটাকে EN বলা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। তাহলে আমরা প্রত্যেকটাতেই EN দিয়ে আমরা এক্সাম্পলগুলো যদি দেখার চেষ্টা করি তাহলে দেখে নাও কীরকমভাবে স্ট্রাকচারটা হবে। সাপোজ আমরা যদি এরকম একটা স্ট্রাকচার ড্র করি, ধরো এখানে আছে কোবাল্ট, ক্লিয়ার, ওপরের একটা তল নিচের একটা তল হবে। এবার আমরা ইথিলিন ডায়ামিনগুলোকে যেখানে খুশি রাখতে পারি। ঠিক আছে, তাহলে প্রতিটা ইথিলিন ডায়ামিন কিন্তু পাশাপাশি থাকবে, এই কনসেপ্টটা আমাদের রাখতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো একটা ইএনকে যদি এখানে রাখো, ঠিক আছে, এখান থেকে যদি তুমি রাখো ইএনটাকে, তাহলে ইএনটা ধরো এটাকে আর এটাকে নিয়ে তুমি ইথিলিন ডায়ামিনটা বানালে। ঠিক আছে, তাহলে পরের ইথিলিন ডায়ামিনটা বানাতে হবে এদের দুটোকে নিয়ে, আর শেষের ইথিলিন ডায়ামিনটা বানাতে হবে এই দুটোকে নিয়ে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা এখানে ইথিলিন ডায়ামিন না লিখে এটাও লিখতে পারো যে এখানে লিখলে NH2 CH2 CH2 NH2। ঠিক আছে, এইভাবেও লেখা যেতে পারে, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সংক্ষেপে এইভাবে ইথিলিন ডায়ামিনটাকে প্রকাশ করলাম। তো এই যে ইথিলিন ডায়ামিনটা আমরা এঁকেছি, এর আমাদের নেক্সট স্টেপ হবে এর একটা মিরার ইমেজ তৈরি করা। মিরার ইমেজ মানে হচ্ছে যদি আমরা এটাকে দর্পণে ফেলে দিই তাহলে কেমন দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে সাপোজ মনে করো এখানে একটা দর্পণ রাখা রয়েছে, এটা একটা দর্পণ, তাহলে দর্পণের এই পাশে কেমন এই কম্পাউন্ডটাকে দেখতে লাগবে সেটাই হবে তার মিরার ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব। সেখানে স্ট্রাকচারটা কেমন দেখতে হবে তোমরা দেখো নিজেরাই বলতে পারবে। আমরা কোবাল্টটা মাঝে রাখলাম, এটার কোনো চেঞ্জ হবে না। এই সাইডটাকে এখানে দেখা যাবে, এই যে দুটো ইথিলিন ডায়ামিন রয়েছে সেই ইথিলিন ডায়ামিনগুলোকে কোথায় দেখা যাবে? এই সাইডে দেখা যাবে, অর্থাৎ স্ট্রাকচারটা হবে ঠিক এই টাইপের। আশা করি পুরো ব্যাপারটা এবার তোমরা ক্লিয়ার হলো বা বুঝতে পারলে। ঠিক আছে, দেখবে আমরা মিরার ইমেজ কী করে করি, যদি আমরা M রাখি তাহলে তার মিরার ইমেজ হিসাবে আমরা M-ই দেখি, কিন্তু যদি P রাখি তাহলে কি হবে, মিরার ইমেজটা এরকম করে উল্টে যায়, তাই না? তো এই হচ্ছে মিরার ইমেজ। বা কোনো বস্তুকে যদি আমরা আয়নার সামনে রাখি আমরা এরকম করে ছবিগুলো দেখতে পাই। তো এখানে যদি আমরা এরকম কোনো একটা কম্পাউন্ডকে আয়নার সামনে ফেলে দিই তাহলে আমরা ঠিক এরকম ছবি দেখতে পাবো।
এবারে ব্যাপার হচ্ছে যে এটা কি অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে, মানে অপটিক্যাল আইসোমেরিজম কি শো করবে নাকি করবে না। যদি অপটিক্যালি আইসোমেরিজমে দেখা যায় তাহলে সেটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, আর যদি না দেখা যায় তাহলে আমরা বলবো সেটাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে হলো আলোক সক্রিয়, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। যেটা আলোক সক্রিয় হবে বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেটা মিরার ইমেজ দেখানোর পর একে অপরের উপর সুপার ইম্পোজেবল হবে না। তাহলে একটা নতুন টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে সুপার ইম্পসিবল। ঠিক আছে, টার্মটা খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পসিবল। ঠিক আছে, সুপার ইম্পসিবল শব্দটার অর্থ হলো উপরিপাতযোগ্য। মানে ধরো হাতের আমার এই দিকটা রয়েছে, হাতের এখানটা দেখতে পাচ্ছ, এর সাথে যদি আমি হাতের এই দিকটা এরকম করে জোড়া করে দিই তাহলে দেখো কোনো এক একটা আঙ্গুলের সাথে দেখো এক একটা আঙ্গুল আমার জোটবদ্ধ অবস্থাতে চলে এসেছে, অর্থাৎ একে অপরের সাথে সুপার ইম্পোজ করে গেছে। ঠিক আছে, তোমরা এই হাতটা যদি আমি এইটা দিয়ে দাবা দিয়ে দিই তাহলে তোমরা কিন্তু পিছন দিকটা দেখতে পাবে না, এই হাতটা কিন্তু আর দেখতে পাচ্ছ না। তার মানে এরা একে অপরের সাথে সুপার ইম্পোজ করে গেছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আর সুপার ইম্পোজ না করার অর্থটা কি? যখন একে অপরের ওপর উপরিপাতযোগ্য হবে না, মানে এই হাতটার সাথে আমি যদি এই হাতটাকে এইভাবে দিই তাহলে দেখো এই মাঝের চারটে আঙ্গুল একটার সাথে একটা সুপার ইম্পোজ করেছে। ঠিক আছে, কিন্তু এই যে আঙ্গুলটা বা এই যে আঙ্গুলটা, এই দুটো আঙ্গুল কিন্তু সুপার ইম্পোজ করেনি। এই দুটো আঙ্গুল কিন্তু দেখো আলাদা করে দেখা যাচ্ছে। তার মানেটা দাঁড়ালো যে সুপার ইম্পোজেবল মানে হচ্ছে উপরিপাতযোগ্য। এবারে এই উদাহরণটা ভালো করে বোঝো। বাঁ দিকে যে এমটা আর ডান দিকে যে এমটা দুটো দেখতে দেখো একই রকম। ক্লিয়ার? তাহলে মিরার ইমেজের পর এই এমটাকে যদি আমরা এনে এর উপরে বসিয়ে দিই তাহলে সেটা সুপার ইম্পোজ হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু যদি কিউটাকে এর উপরে এনে বসিয়ে দিই তাহলে সেটা সুপার ইম্পোজেবল হবে না। ঠিক আছে, তাহলে সুপার ইম্পোজেবল মানে উপরিপাতযোগ্য, আর নন সুপার ইম্পোজেবল মানে হলো উল্টোটা বা উপরিপাতযোগ্য নয়। ঠিক আছে, কোনো একটা কম্পাউন্ড অপটিক্যাল আইসোমেরিজম শো করার বা অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার বা আলোক সক্রিয় হওয়ার প্রধান শর্ত হলো যে তাকে নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ গঠন করতে হবে। যদি কোনো কম্পাউন্ড নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ গঠন করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অর্থাৎ যে মিরার ইমেজটা এখানে তৈরি হবে সেটা কোনোদিনও এইটার উপর চাপিয়ে দিলে উপরিপাতযোগ্য যেন না হয়। তার মানে এখান থেকে আমরা সিম্পলভাবে বলতে পারি যে এমটা কিন্তু কোনোদিনও অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, কারণ এই এমের যে মিরার ইমেজ সেটা দেখতে ঠিক এমেরই মতো, অর্থাৎ এমের ওপর এই মিরার ইমেজকে চাপিয়ে দিলে উপরিপাতযোগ্য হয়ে যাবে, অর্থাৎ সুপার ইম্পোজেবল হয়ে যাবে। সেই জন্য এমটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা অপটিক্যালি নিষ্ক্রিয় বা আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, আর পি হচ্ছে আলোক সক্রিয়। তার কারণটা হচ্ছে এই যে পি রয়েছে আর এই যে কিউ রয়েছে, এটা পি এর উপর যদি আমরা এটাকে চাপাই এর মিরার ইমেজটাকে তাহলে আমাদের কিন্তু সুপার ইম্পোজ করছে না, তার মানে সেটা নন সুপার ইম্পোজেবল বা উপরিপাতযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এবার আমরা এই দুটো উদাহরণকে যদি চেক করি তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই কম্পাউন্ডটার উপর যদি এই কম্পাউন্ডটা চাপাই তাহলে কিন্তু কোনোদিনও সুপার ইম্পোজ করবে না। তার কারণটা কি? এটার উপর এটা যদি চাপাই বাঁ দিকে দুটো ইএন এই সাইডে চলে আসবে আর এই ইএনটা এই জায়গাটা দখল করবে। তার মানে আমরা ভেরি ইজিলি স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছি যে যেহেতু এরা নন সুপার ইম্পোজেবল সেই জন্য এরা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা লিখতে পারি এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এবারে কি হয়, যখন এই কম্পাউন্ডগুলো একটাকে বলা হয় ডি আর একটাকে বলা হয় এল, অর্থাৎ এই কম্পাউন্ডের মধ্য দিয়ে যখন প্লেন পোলারাইজড লাইট পাস করানো হয় তখন এই কম্পাউন্ডগুলো কি হয়, লাইটটাকে হয় ক্লকওয়াইজ ঘোরাতে পারে না হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে। যদি ক্লকওয়াইজ ঘোরায় তখন সেটাকে আমাদের বলা হয় ডেক্সট্রা রোটেটারি বা দক্ষিণাবর্তী বা ডি, আর যদি বাঁ দিকে ঘোরায়
তাহলে তাকে বলা হয় ল্যাবরেটরি বা বামাবর্তী বা সংক্ষেপে এল। তাহলে শুধুমাত্র তোমরা এটুকু মনে রাখো যে একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এল, একটা দক্ষিণাবর্তী, একটা বামাবর্তী, একে অপরের ওপর উপরিপাতযোগ্য নয় এবং এরা হচ্ছে একে অপরের অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের আরও একটা সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর নামটা হচ্ছে এদেরকে বলা হয়ে থাকে ইনানসিওমার। ঠিক আছে, অর্থাৎ এরা একে অপরের কি, একে অপরের ইনানসিওমার বা একে অপরের অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে আশা করি এবার ক্লিয়ার হলো। ঠিক আছে, নেক্সট আমরা সেকেন্ড টাইপে চলে যাব। ঠিক আছে, সেকেন্ড টাইপে দেখব যে কীরকমভাবে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার তৈরি হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে যে মিরার ইমেজটা তৈরি হবে সেটা সুপার ইম্পোজ করা চলবে না, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল হতে হবে। যদি হয় তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, যদি না হয় তাহলে হবে না। নেক্সট টাইপ হচ্ছে MAA/2B2। এর মানেটা কি? এর মানেটা দাঁড়ালো AA হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড, বাইডেন্টেড লিগেন্ড কটা আছে? দুটো, তাহলে চারটে কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাই হয়ে গেল। আর এই বিটা হচ্ছে মনোডেন্টেড লিগেন্ড, এটাও দেওয়া আছে দুটো, তাহলে 4 আর 2 কত হলো? 6। ঠিক আছে, এবার আমরা এই ধরনের একটা এক্সাম্পল দেখব। প্রথমেই আমরা ড্র করলাম CO EN/Cl2 ধরো। ঠিক আছে, ইএনটাকে আমরা কিভাবে ড্র করব আমরা দেখে নিয়েছি আগেরটাতে থেকে। এটা ইএন করলাম। আচ্ছা, উপরে আর নিচে এই পোর্শনগুলো আমাদের রয়েছে। এবারে প্রথমে আমরা সিএলটাকে সিস পজিশনে রাখলাম, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ইএন। আচ্ছা, তাহলে প্রথম যে স্ট্রাকচারটা আমরা ড্র করলাম সেখানে ইএনগুলোকে পাশাপাশি রাখলাম, সিএলগুলোকে পাশাপাশি রাখলাম, অর্থাৎ এটা হচ্ছে সিস। ক্লিয়ার? ভালো করে ক্লিয়ার এতটা অবধি? বেশ। তাহলে এই যে আইসোমারটা, এটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল আইসোমার। আগের ভিডিওতে দেখো এটা আলোচনা করা হয়েছে অলরেডি এই কম্পাউন্ডটা। তো এর যদি আমরা মিরার ইমেজ বানাই তাহলে কি তৈরি হবে, এটা আমাদের কাছে ফার্স্ট প্রশ্ন। তাহলে কোবাল্ট যেমন আছে তেমন লিখে দিলাম। ঠিক আছে, এবারে এটা এরকম করা রইল, এটা এই সাইডে চলে যাবে, এটা এই সাইডে চলে যাবে। মিরার ইমেজের এটাই বৈশিষ্ট্য। সিএলটাকে এখানে দেখা যাবে আর এই ইএনটাকে এখানে দেখা যাবে, এই ধারের ইএনটাকে দেখা যাবে এখানে, ওপরের সিএলটা যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটাও হচ্ছে সিস, এটাও সিস, কিন্তু এটাকে ডি বললে এটাকে আমরা এল বলবো। তার কারণটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এর ঠিক দেখো এটা উল্টো স্ট্রাকচার তৈরি হয়েছে এবং এই দুটো স্ট্রাকচার একে অপরের ওপর সুপার ইম্পোজেবল নয়। ঠিক আছে, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল। সেই জন্য এই দুটো স্ট্রাকচার একে অপরের অপটিক্যালি অ্যাক্টিভ এবং এদেরকে বলা হয়ে থাকে একে অপরের ইনানসিওমার্স। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে যদি আমরা সিস কম্পাউন্ডটা নিই তাহলে আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ হবে তারা এবং অপটিক্যাল আইসোমেরিজম তখন দেখা যাবে। এবার আমরা ট্রান্স নেব। ঠিক আছে, সিসটা হলো, এবার আমরা নেব ট্রান্স। ট্রান্সের ক্ষেত্রে কীরকম হবে? স্ট্রাকচারটা তোমরা নিজেরাই ড্র করতে পারবে, ভেরি ইজি জিনিস। আচ্ছা, B2 মানে সিএলগুলোকে ট্রান্সে একটা উপরে আর একটা নিচে নিয়ে নিলাম, আর ইএনটাকে আমরা দুদিকে নিলাম। সরি, হয়েছে? তাহলে ইএনটাও দেখো একে অপরের সাথে বিপরীত দিকে আছে, সিএলটাও একে অপরের সাথে বিপরীত দিকে আছে। অর্থাৎ এই স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এই টাইপের। ঠিক আছে, তোমরা যদি এটা দেখার চেষ্টা করো দেখো আরও ভালো বুঝতে পারবে। দেখো ওপরে সিএল, নিচে সিএল। ঠিক আছে, এটাও সিএল, ওপরেরটাও সিএল, আর এইটা একই প্লেনে। আমার যে কাগজটা রয়েছে এটা রয়েছে একই প্লেনে। এই যে প্লেনটা, এই প্লেনের মধ্যে আমাদের কি রয়েছে, এই দিকটা আর এই দিকটা মিলে রয়েছে একটা ইথিলিন ডায়ামিন, আর এই সাইডটা আর এই সাইডটা মিলে তৈরি হয়েছে ইথিলিন ডায়ামিন। অর্থাৎ এটা হচ্ছে ঠিক অক্টাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, যেখানে এই ওপরে একটা সিএল, নিচে একটা সিএল, আর মাঝের এই যে স্কোয়ার প্ল্যানার জিনিসটা রয়েছে, স্কোয়ার প্ল্যানারটা, এখানে 4টে লিগেন্ড রয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এটার যদি আমরা মিরার ইমেজ বানাই তাহলে এটা কেমন দেখতে হবে। দেখো এটা তোমরা নিজেরাই বলতে পারবে যে এটা যদি আমরা মিরার ইমেজ বানিয়ে নিই তাহলে সিএল যেখানে ছিল সেখানেই থাকবে, ইএনগুলো যেখানে ছিল সেখানেই থাকবে। ক্লিয়ার? দেখো এই ইএনটা এখানে আসা আর এই ইএনটা ওই ধারে যাওয়া, দুটো ব্যাপার কিন্তু একই। অর্থাৎ যেহেতু এখানে দুটো লিগ্যান্ড একই, সুতরাং আমাদের এখানে
কি হচ্ছে, মাঝখানে যেহেতু সিএলটা দেওয়া আছে ট্রান্স পজিশনে, তাই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মিরার ইমেজটাও একই রকমভাবে ফর্ম করছে। অর্থাৎ ট্রান্সের ক্ষেত্রে এটাও ট্রান্স, এটাও ট্রান্স, এটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা আমরা বলতে পারি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা আমরা বলতে পারি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা বলো আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এটাকে বলা যাবে আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এর যে সিস আইসোমারটা, এর যদি দুটো জিওমেট্রিক্যাল আইসোমার ধরে নিই, আমরা আগের দিন দেখেছিলাম এই দু প্রকার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয়, একটা সিস একটা ট্রান্স। তো সিসটার ক্ষেত্রে আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ হবে বা অপটিক্যাল আইসোমার দেখা যাবে, কিন্তু ট্রান্সটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার দেখা যাবে না। ঠিক আছে, লাস্ট বা এর পরে আমাদের 3 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যদি এমন হয়, সাপোজ মনে করো দেওয়া আছে MA2 দেওয়া আছে, ঠিক আছে, AA² দেওয়া আছে, সরি AA² দেওয়া আছে, এখানে B দেওয়া আছে, এখানে C দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলেও ব্যাপার সে একই হবে। এটা নিশ্চয়ই তোমরা নিজেরাই বলতে পারবে, আমাকে আর বলতে হবে না। আচ্ছা, প্রথমে B আর Cটাকে সিস পজিশনে রাখলাম, এটা A, এটা A, আচ্ছা, আর এই দুটো একে আমরা এই পজিশনে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এটার যে মিরার ইমেজটা তৈরি হবে সেটা কেমন দেখতে হবে? মেটাল। আচ্ছা, সিটা এখানে আসবে, বিটা ওখানেই থাকবে, এইটা ওই ধারে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা ঠিক এরকম টাইপের দেখতে হবে। দেখো, আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। মানে এটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া। মিরার ইমেজ বলতে কি হয়, আমরা আয়নাতে কেমন দেখি প্রত্যেকটা জিনিসকে, যেটা এদিকে থাকে সেটা এরকম করে জিনিসটা, যদি এটা থাকে তাহলে এটা জাস্ট এরকম হয়ে যায়, এই তো ব্যাপার। আচ্ছা, তাহলে এটা জাস্ট ঘুরে ওই দিকে চলে গেল। তো এখানে এই যে কম্পাউন্ডটা, এটাকে প্রথমত আমরা বলবো সিস। কেন সিস? এই দুটো পাশাপাশি আছে, বাইলিগেন্ড, বাইডেন্টেড লিগেন্ড, মোনোডেন্টেড লিগেন্ড, এরাও পাশাপাশি আছে, তাহলে এটাও সিস। ঠিক আছে, কিন্তু এরা একে অপরের অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, অর্থাৎ এখানে একটা যদি ডি হয় অপরটা হবে এল, একটা যদি ডেক্সট্রারোটেটারি হয় অপরটা হবে লেভোরোটেটারি, বা একটা যদি দক্ষিণাবর্তী হয় অপরটা হবে বামাবর্তী, এবং এরা একে অপরের সাথে ইনানসিওমার। ক্লিয়ার? কিন্তু এই কম্পাউন্ডটা কি, যদি আমরা ট্রান্সফর্মটা এবার দেখি, ঠিক আছে, এখানে বি, এখানে সি, এখানে এ, এখানে এ, এখানে এ, এখানে এ, তাহলে এর যে মিরার ইমেজটা তৈরি হবে, মিরার ইমেজটা তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নেবে, এটাই তৈরি হবে, যেটা আছে সেটাই তৈরি হবে। অর্থাৎ এখানেও সেই একই জিনিস। ঠিক আছে, যদি আমরা স্ট্রাকচারটার কথা ভাবি, এই যে বি নিচে সি, দুটো যে আলাদা একই হতে হবে তার কোনো মানে নেই, ওপরটা বি নিচেরটা সি। ক্লিয়ার? আচ্ছা, এইদিকে দুটো এ আছে, বাঁ দিকে দুটো এ আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এখানে এটা যদি মিরার ইমেজ দেখি তাহলে এটা ঘুরে পড়ে আমাদের এই স্ট্রাকচারটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এই ট্রান্সের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারলাম, এটাকে যদি আমরা ট্রান্স বলি তাহলে এটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, বেশ, লাস্ট আমরা 4 নম্বর টাইপটা দেখবো, তাহলে আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বরে আমরা যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে যে MAA, অর্থাৎ এখানে আমাদের একটা বাইডেন্টেড নিলাম আর দুটো করে দু রকম টাইপের মোনোডেন্টেড নিলাম, কোনো অসুবিধা নেই, আমরা নিতেই পারি। বেশ, এবার আমাদের কাছে এক্সাম্পল দেখব। ধরো এখানে কোবাল্ট দেওয়া আছে, কোবাল্টের সাথে দুটো সিএল যুক্ত আছে, এটা সিস নিয়েছি সেই জন্য পাশাপাশি। এই উদাহরণটাও আগের ভিডিওতে দেখবে করানো আছে। ঠিক আছে, আর এখানে মনে করো ইথিলিন ডায়ামিনটাকে আমরা এইভাবে নিয়েছি। তাহলে এই যে সিসটা নিয়েছি, এই সিসের যে মিরার ইমেজ, সেই মিরার ইমেজটা কেমন দেখতে হবে? আশা করি আমাকে বলতে হবে না, নিজেরাই এটা করতে পারবে। সিএলটা মিডিল সিএল মিডিলে থাকলো, ডান ধারে সিএল চলে এলো বাঁ ধারে, এই বাঁ ধারের ইথিলিন ডায়ামিন চলে গেল ডান ধারে, NH3টা চলে গেল এরকমভাবে, হয়েছে। তাহলে এটাকে যদি ডি ধরি, এটাকে এল, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং একে অপরের ইনানসিওমার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে যে সিস ফর্মগুলো সেইগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে আর ট্রান্স ফর্মগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে। এখানেও ঠিক তেমন, যদি আমরা ট্রান্সফর্ম নিই
তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, ট্রান্সফর্ম নিতে গেলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা মনোডেন্টের লিগেন্ডকে আমাদের 180 ডিগ্রিতে নিতে হবে বা বিপরীত দিকে নিতে হবে, তাহলে আমাদের ট্রান্সফর্ম চলে আসবে। ক্লিয়ার এতটা অবধি? আচ্ছা, এখানে মনে করো ইথিলিন ডায়ামিনটা রয়েছে, তাহলে এই যে ফর্মটা এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম। ঠিক আছে, তাহলে আমরা যদি এর মিরর ইমেজ করি দেখব একই জিনিস আসছে, সেই জন্য এটাকে আমরা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এখন একটা মনের মধ্যে তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা যদি আমরা মিরর ইমেজ করি NH3টা এই ধারে আসবে, EN-টা ওই ধারে যাবে, তাহলে তো একে অপরের ওপর পরিপাতযোগ্য হচ্ছে না, তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝবো কী করে। এখানে যে জিনিসটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি তোমরা যদি এই স্ট্রাকচারটাকে আমরা এতক্ষণ ধরে এইভাবে ভাবছিলাম, তোমরা জাস্ট স্ট্রাকচারটাকে এইভাবে যদি ভাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই জিনিস এইভাবে ভাবলে তোমরা দেখো এখানে আছে Cl, পিছনে আছে Cl, এই ধারটাতে আছে ইথিলিন ডায়ামিন, এই ধারটাতে আছে NH3। তাহলে এইটার যখন মিরর ইমেজ দেখব তখন কি হবে, তখন আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে মিরর ইমেজ হিসাবে ঠিক এরকম, অর্থাৎ তখন দেখব আমরা এদিকে Cl এদিকে Cl, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্ষেত্রেই এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা এদের দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। জাস্ট যদি আমরা একটু উল্টো দিকে ঘুরিয়ে নিই তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে আরও ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে যে সমস্ত অপটিক্যাল আইসোমেরিজমগুলো আমরা পড়লাম সেখানে ট্রান্সফর্মগুলো সব অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো আর সিস ফর্মগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হলো। শুধুমাত্র 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের ক্ষেত্রেই অপটিক্যাল আইসোমেরিজম দেখা গেল, অন্যথায় দেখা গেল না। আশা করি পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করব কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট। ঠিক আছে, এতদূর অবধি ফার্স্ট পার্ট হলো, সেকেন্ড পার্ট সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। ওকে, থ্যাংক ইউ।